নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও যে জিনিসটা দেখিনি, এবার সেই জিনিসটা দেখছি। প্রায় 28-29 বছর সাংবাদিকতা করার সূত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আমলা এবং পুলিশ মহলেও তো কিছুটা চেনা চেনা আছে। আমি দেখছি বিগত কয়েকদিন ধরে আমার বেশ কিছু পরিচিত আমলা পুলিশ কর্তা হোয়াটসঅ্যাপে তাদের সাজেশন পাঠাচ্ছেন কিভাবে নির্বাচনটাকে ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করা যায়। এবং তারা বলছেন, আমরা তো এইসব কথা সরাসরি বলতে পারি না, আপনারা যেহেতু গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আপনারা এই কথাগুলো নির্বাচন কমিশনকে পৌঁছে দেন। অর্থাৎ আমলা মহল এবং পুলিশের একটা বড় অংশ কিন্তু বুঝতে পেরে গেছে যে বাংলায় পরিবর্তন বোধহয় সময়ের অপেক্ষা মাত্র। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছেন 9 এপ্রিল, তিনটে সভা করছেন। হলদিয়ার সভা থেকে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক, আমাদের রাজ্য সরকার, বিশেষ করে দিদিমণি, নাম করেন না মোদিজি, পিএম শব্দটাকেই অপছন্দ করেন, তাই প্রধানমন্ত্রীর নামের সঙ্গে যুক্ত যে প্রকল্প তার নাম বদল করে দেন। 2, বিজেপি ক্ষমতায় আসলে রাজ্য জুড়ে রোজগার মেলা চালু হবে, অর্থাৎ সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র দেয়া হবে। 3, তৃণমূল সন্ত্রাস, কাটমানি, সংবিধান না মানাকে অভ্যাসে পরিণত করেছে। কার্যত মহা জঙ্গল রাজ চলছে। এর বিরুদ্ধে এবার মানুষ তৈরি আছে, পরিবর্তনের ঝড় বইছে, সেই ঝড়কে ঠেকাতে পারার ক্ষমতা তৃণমূলের নেই। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সমবেত জনতার হর্ষধ্বনি প্রমাণ করছে যে এবার বাংলার হাওয়াটা শাসকের পক্ষে খুব একটা অনুকূল নয়। যদিও বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকম ওপিনিয়ন পোল করছে, আমি সেগুলোর সম্পর্কে একটি কথাও বলবো না। তৃণমূলের পক্ষে হোক, বিজেপির পক্ষে হোক, যারা এই ওপিনিয়ন পোল করছে তাদের নির্দিষ্ট কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে কখনো দিল্লির প্রভুদের, কখনো নবান্নের প্রভুকে সন্তুষ্ট করার জন্য তারা এই ওপিনিয়ন পোলগুলো করছে, যার সঙ্গে হয়তো বাস্তবের খুব একটা সম্পর্ক নেই। দেখুন, নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তার আগে বলি, আবার অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে 3 জন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 7 মিনিটের সাক্ষাতের পর বেরিয়ে কি বলেছিলেন সেগুলো আপনারা সবাই জানেন, আমি সেগুলো নিয়ে চর্বিত চর্বণ করব না। তারপরে তৃণমূলকে ট্যাগ করে কমিশনের যে এক্স হ্যান্ডেলে পোস্ট, পশ্চিমবঙ্গে এবার ভয়মুক্ত, অবাধ, নিরপেক্ষ, ছাপ্পামুক্ত, বুথ জ্যাম মুক্ত ভোট হবে। হ্যাঁ, হবে। অনেকে এখনো আশঙ্কা প্রকাশ করছেন যে কমিশন যতটা গর্জাচ্ছে ততটা কি বর্ষাবে। হোল্ড ইউর ব্রেথ। এবার কমিশন যেভাবে নির্বাচন করবে, বিগত 30 বছরে বাংলার মানুষের সেই নির্বাচন দেখার অভিজ্ঞতা নেই। কোথাও কোনো গন্ডগোল করার কেউ চেষ্টা যদি করে, যে কোনো রাজনৈতিক দল, সঙ্গে সঙ্গে সেখানে পুনর্নির্বাচন হবে। এখন ভোট কেন্দ্রে হুমকি দেওয়া, ভোট কেন্দ্রে একাধিক লোকের জড়ো হওয়া,
এগুলো তো আমরা জানি, তখন তো হবেই পুনর্নির্বাচন। কিন্তু ধরুন একজন ভোটার ভোট কেন্দ্রে যাবেন, তিনি ভোট কেন্দ্রের আশেপাশেই থাকেন, তাকে ভোটের আগে থেকে লাগাতার হুমকি দেওয়া হতে লাগলো, ভোটের আগের দিন রাত্রে তার পরিচয়পত্র সব কেড়ে নেওয়া হলো। সেই খবর কমিশন জানলে তৎক্ষণাৎ সেই বুথের নির্বাচন বাতিল হয়ে যাবে। সাতলাকি খোকাবাবু যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনে যেতেন, এবার ওই দক্ষিণ 24 পরগনায় অপ্রত্যাশিত ফলাফলের জন্য শাসক তৈরি থাকুন। শাসকের সংখ্যাগরিষ্ঠতা থাকবে দক্ষিণ 24 পরগনায়, কিন্তু বহু আসনে যেটা শাসক ভাবছে যে ঘুমিয়ে জিতে যাব, সেখানে দেখবেন শেষ রাউন্ড পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মানুষ এবার নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সে কাজে কমিশন কোনো শৈথিল্য রাখবে না। 9 এপ্রিল আসামে ভোট হচ্ছে, তামিলনাড়ুতে হবে, কেরালায় হবে, দেখবেন খুব পিসফুল, কোনো সমস্যা নেই, একদম পিসফুল। ও বিচ্ছিন্ন দু একটা ঘটনা, কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়, ভোট হলেই মায়েদের আতঙ্ক, মায়েদের বুক ফাটা কান্না, আমার সহনাগরিকের রক্তে ভেজে বাংলার মাটি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি হয়েছিল ভোটের নামে প্রহসন। একজন অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিককে রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসিয়েছিলেন দিদিমণি। তিনি দিদিমণির পদসেবা করতেই ব্যস্ত ছিলেন। আরে রাজ্য নির্বাচন কমিশনও একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার যে দায় দায়িত্ব আছে সেটা তিনি ভুলে গেছিলেন এবং এতই অনুপ্রাণিত ছিলেন, হাইকোর্ট কান মুলে দিল, এই ভদ্রলোকের চৈতন্যদয় হয়নি। 24 সালে 23-এর পঞ্চায়েত নির্বাচনের মতো অত হিংসা না হলেও বহু জায়গায় ভোটারদের ধমকানো চমকানো হয়েছে, আগের দিন রাত্রে পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে, গণনা কেন্দ্রে বিরোধী দলের কাউন্টিং এজেন্ট যাতে উপস্থিত থাকতে না পারেন তাকে ভয় দেখানো হয়েছে, বাড়িতে সাদা থান পাঠানো হয়েছে, বাইক বাহিনীর দাপট দেখেছি আমরা। এবার কিন্তু সেগুলো হবে না। কেউ যদি এই চেষ্টাটুকু করেন, সে কলকাতা হোক এবং দূরবর্তী জেলাতেও হোক বা প্রত্যন্ত গ্রামেও হোক, দেখবেন সঙ্গে সঙ্গে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে এবং নিরাপত্তার চাদরে মোড়া হবে। এবং আর একটা জিনিস কমিশন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, 55 কোম্পানি বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী আনছে। আপনারা যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন, আমি বহুকাল ধরে বলে আসছি যে সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে প্রয়োজন। কেন? একটাই কারণ, সেন্ট্রাল ফোর্স আজকে বস্তারে আছে, কালকে জম্মুতে আছে, কালকে ভারত বাংলাদেশ সীমান্তে আছে, কিন্তু তারা তো বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব পড়ে, তারা দায়িত্ব পালন করেন। কিন্তু ভিন রাজ্যের সশস্ত্র বাহিনী যখন সেই রাজ্যে স্টেশন লিভ করবে, সরাসরি তাদেরকে বলে দেওয়া, আপনাদের দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট পরিচালনা করা, কারুর প্রতি ন্যূনতম পক্ষপাত প্রদর্শন না করা, এবং আপনারা যে যে কেন্দ্রে দায়িত্বে থাকবেন, বুথে বা সন্নিহিত অঞ্চলে, সেখানে যদি গণ্ডগোল হয় তার জন্য আপনারা রেসপন্সিবল থাকবেন। এবং যখন আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করে আপনাদের নিজ নিজ রাজ্যে ফিরবেন কর্তব্যে গাফিলতির জন্য, তখন কিন্তু আপনাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। অনেক বেশি দায়বদ্ধতা সুনিশ্চিত হবে ভিন রাজ্যের আর্ম ফোর্সকে নিয়ে আসলে। সেটা কমিশন করছে, আরও বাড়বে। আপাতত 55 কোম্পানি, তারপরে আরও বাড়বে। কুচবিহার দক্ষিণের অবজারভারকে কমিশন সরিয়ে দিয়েছে। তিনি জ্ঞানেশ কুমারের মুখের উপর কথা বলেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন, সেটা তো অন্য বিষয়। আসলে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের কতগুলো বুথ, কতগুলো সেন্সিটিভ, কতগুলো সুপার সেন্সিটিভ, এ সম্পর্কে এই ভদ্রলোকের কোনো ধারণাই ছিল না। আপনাকে অবজারভার করা হয়েছে এই জন্যই তো
নির্বাচনী কেন্দ্রটাকে আপনি হাতের তালুর মতো চিনে নেবেন। সময় পেয়েছেন, তা সত্ত্বেও যদি কাজে গড়িমসি করেন এবং জ্ঞানেশ কুমারের মতো হার্ড টাস্ক মাস্টার যখন আপনার কাছে আপনার কাজের কৈফিয়ত তলব করে, আপনি যদি আপনার অ্যারোগেন্স শো করেন, আপনার ইগো দেখান, যা পরিণতি হবার তাই হয়েছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এবং শুধু রাজ্যের আমলাকুল নয়, কমিশন নিযুক্ত জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার সবাই কমিশনের আতস কাচের নিচে আছে। এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন ঠিকঠাকভাবে করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমরা আশা করব সসম্মানে এই পরীক্ষায় কমিশন উত্তীর্ণ হবে। দিদিমণি, খোকাবাবু, তাদের সাঙ্গপাঙ্গরা যতই কমিশনকে গালমন্দ করুক, কমিশন সংবিধানের প্রতি দায়বদ্ধ, রাজ্যের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে তারা যেন এক চুলো না সরে। একজন সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই আর্জি আমার রইল দেশের নির্বাচন কমিশনের কাছে। স্বপন দাশগুপ্ত আমার অত্যন্ত প্রিয় কালামিস্ট এবং সাংবাদিক, রাসবিহারী কেন্দ্রে বিজেপির প্রার্থী, বর্ষিয়ান মানুষ। স্বপনদার সঙ্গে কথা বলাই একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। অসাধারণ সুন্দর কথা বলেন এবং বিষয়টা গভীরে গিয়ে ব্যাখ্যা করেন। শুধুমাত্র রাসবিহারী কেন্দ্র নিয়ে নয়, স্বপনদাকে এবারের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পর্কে তার কি মূল্যায়ন জানতে চেয়েছিলাম। কি বললেন স্বপন দাশগুপ্ত, শুনেন। স্বপনদা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখাচ্ছে 67 এবং 69 সাল ছাড়া কোথাও এমন সরকার হয়নি যাদের ভালো গরিষ্ঠতা ছিল না। বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে, নেক টু নেক ফাইট ইত্যাদি ইত্যাদি। আপনার কি মনে হয়, আপনার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, সাংবাদিকতার অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গে যাই হোক একতরফাই কি হবে? একদিক থেকে দেখতে গেলে, পিওরলি সোশ্যোলজি দৃষ্টি দিয়ে দেখতে গেলে মনে হয় যে তৃণমূলের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। যে অ্যাডভান্টেজটা বামপন্থীদের 2011 সালে ছিল, যে অ্যাডভান্টেজটা আরম্ভ করেছিল 67 সালে কংগ্রেস আরম্ভ করেছিল একটা অ্যাডভান্টেজ দিয়ে। কিন্তু যখন আমি রাস্তায় বা কোনো বাড়িতে বা বস্তির ভেতরে গিয়ে ক্যাম্পেইন করছি, তখন দুটো জিনিস দেখা যাচ্ছে। প্রথমত যে হ্যাঁ, একটা পরিবর্তন দরকার, এটা অনেক মানুষ নিজের থেকেই বলে উঠছে, শত ভাবেই বলছে, ফিস করে বলছে, বেশি চেঁচিয়ে বলছে না, কিন্তু প্রাইভেটলি একদম কথা বলে, মহিলারা বেশি করে। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনেক বেশি করে বস্তি অঞ্চলগুলোতে, কলকাতার বস্তি অঞ্চলে এক ধরনের একটা ভয় এবং একটা আতঙ্ক আছে, বেশি পরে কিছু বলা উচিত না। এখানে দাদারা কন্ট্রোল করে। আমাকে কোনো বয়স্ক মহিলারা আমাকে বলেছে এখানে সমস্যা হচ্ছে যে রাত 8:30টার পর যে কারা রাজত্ব করে সেটা ভগবান জানে, তাই জন্য আমরা আতঙ্কে থাকি। তো এই যদি ফ্যাক্টরটা, এখন যদি একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে
ইলেকশন কমিশন বা প্রশাসন হুম। এক ধরনের মানুষকে কনফিডেন্সটা দিতে পারে যে হুম। তোমাদের ভোট তোমরা মানে একদম নিরপেক্ষভাবে ভোট দিতে পারো, আর এটা হচ্ছে সিক্রেট ভোট, ঠিক। তাহলে যে কি হবে সেফোলজিটা উঠে যেতে পারে। আমি এইটুকুই বলতে পারি। ঠিক শোভনদা, একদম ঠিক বলেছেন। যেমন 2011 সালে তখনও বামফ্রন্ট মনে করেছিল যারা অষ্টম বামফ্রন্ট সরকার হবে, আসন কমবে। ফলাফল হ্যাঁ। কি হয়েছিল আমরা সবাই জানি। আর শোভনদা, ধরুন আপনি বিজেপির সমর্থক, আমি তৃণমূল সমর্থক, আমাদের ভোটে কি সরকার গড়া সরকার করা হয়? সাইলেন্ট মেজরিটি তো ডিসাইড করে যে কি হবে। এটার সঙ্গে কি আপনি সহমত? হ্যাঁ, একদম সহমত। কমিটেড ভোটার যারা আছে দুদলেরই, 3 দল মানে বামেরও তো আছে। দেখুন, এটা একটা ব্যাপার এমন দাঁড়াচ্ছে, তৃণমূলের সংগঠন বিজেপির সংগঠন হচ্ছে আরো অনেক বড়, শক্তিশালী এবং প্রভাবশালীও বলতে পারে। বামেরও এক ধরনের সংগঠন আছে এখন অব্দি, এতদিন মানে ভরাডুবি হওয়ার পরেও আছে। কিন্তু আমরা যেটা দেখছি যে বামের যেমন সংগঠন আছে, জনসমর্থন নেই। বিজেপির আছে জনসমর্থন আছে, সংগঠন কম। তৃণমূলের এটা এটা দুটোই একটা মিক্সড ব্যাপার আছে এখন অব্দি। কোনো কোনো ক্ষেত্রে ওনাদের আছে, যে কোনো মুসলিম এরিয়াতে এখনো তৃণমূলের সমর্থন আছে, আর কোনো কোনো বস্তি অঞ্চলে যেখানে ওদের কোনো দাদাদের প্রভাব, ধরুন কালীঘাট অঞ্চলে, ওইখানে ওদের একটা প্রভাব আছে, একদম স্ট্রং, মানে পুরো টোটাল ডমিনেশন এক ধরনের বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটু বস্তি অঞ্চল থেকে বেরিয়ে নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যে কোনো বাঙালি এবং অবাঙালি পরিবারের কাছে যান, তখন কিন্তু চিত্রটা একদম ভিন্ন অন্য হয়ে যায়। তখন দেখেন লোকের মধ্যে বিজেপির একটা বড় শক্তি। এটাকে এখন ক্লাস ফ্যাক্টর হিসেবে ধরা যায় কি অন্য কিছু ধরা যায় সেটা এখন আমি জানি না, আমি রিজার্ভ জাজমেন্ট। কিন্তু এইটাই আমি যা লক্ষ্য করছি সেটাই বলছি যে এবার, এর আগে অনেক সময় বলা হতো যে বিজেপি বাঙালি ভোট পায় না। এটা এবার একদম মানে এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে বাঙালি যারা ভদ্রলোক শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালি ঝেঁটিয়ে বিজেপিকে ভোট দেবে এবার। স্বপনদা, বস্তি এরিয়ায় তৃণমূলের হেজিমনি ভাঙবার জন্য আপনি কি কৌশল নিচ্ছেন? আর লক্ষ্মীর ভান্ডার কি এবারও কিছুটা হলেও গেম চেঞ্জার হতে পারে? লক্ষ্মীর ভান্ডার একটা প্রভাব ফেলে, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে অনেক সংখ্যায় মানে একটা সিগনিফিকেন্ট মাইনরিটি তারা লক্ষ্মীর ভান্ডার পায় না, তারা বৃদ্ধ ভাতা, পেনশন সেটাও পায় না। একদিক থেকে পরিষেবাটা দলীয় ভিত্তিক করা হয়েছে। দ্বিতীয়ত, যে ধরনের সিভিক পরিকাঠামো হওয়া উচিত সেখানে নেই। একটা ধরা যাক কালীঘাট, মুখ্যমন্ত্রীর এলাকা, 15 বছর মমতা ব্যানার্জি ওখানে রাজত্ব করেছে, কিন্তু প্রতি বছর ওখানে আমাদের বুড়িগঙ্গা থেকে নোংরা জল এখানে এসে ফ্লাড করে। তার জন্য কোনো ধরনের, প্রথম কথা গঙ্গাটাকে তো পরিষ্কার করা তো দূরের কথা, নোংরা হয়ে আছে। তার উপর যে এই যে মানুষ যারা থাকে ওখানে, তাদের জন্য যে একটা কিছু মানে তাদের তো কন্ডিশনস অফ লিভিং একটা ইমপ্রুভমেন্ট করা উচিত এতদিনে একটা মুখ্যমন্ত্রী। কিন্তু তারা তাদের ওই ভোটটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে। ওখানে একজন যে বলছে আমি কোনো পদ নেই আমার, কিন্তু আমি পরিষেবা করি। আরে ওটা হচ্ছে একটা আন্ডারওয়ার্ল্ড টাইপ ব্যাপার ওখানে চলছে, মানে আন্ডারওয়ার্ল্ড জিনিসটা। এখন যেটা করেছে আপনার
পডকাস্টে অনেক সময় আপনি বলেন লুম্পেন প্রলেটারিয়েট, কথাটা আপনি বেশ ব্যবহার করেন। আমি মনে করি ওটা খুবই মানে প্রাসঙ্গিক, কারণ এই যে একটা শ্রেণী উঠে গেছে, শ্রেণী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে তো নিশ্চয়ই ধরে, কিন্তু তার উপর তাদের লাইভলিহুডটা হচ্ছে, তাদের আয় সবকিছুই হচ্ছে এই সিন্ডিকেট করা, কাটমানি নেওয়া, রেট তৈরি করা, কত রকমের পার্কিং থেকে কে সোনাপত্র হঠাৎ গোল পার্কে এসে গেল, এই ধরনের হয়ে গেছে। তো এখন একটা ক্রিমিনাল স্টেট তৈরি, মানে আমরা মনে হয় গত 15 বছরে তৈরি করেছি। লেফট বামপন্থীরা একটা কেদার রাজ তৈরি করেছিল, একদম লোকাল কমিটির অধিপত্য, এই ধরনের ব্যাপার একটা ছিল। এখানে একটা অন্য, দিস ইজ এ ক্রিমিনাল স্টেট। আমাকে অনেকদিন আগে অতুল্য ঘোষ একবার বলেছিল, আমি যেমন মানে কলেজে পড়ি, একদিন গিয়েছিলাম অতুল্য ঘোষের সঙ্গে দেখা করতে, এমনি মানে, তো উনি আমাকে বলেছিল যে দেখো, লেঠেল সব দলেরই লাগে। তখনকার দিনে লেঠেল কথাটা বলে প্রচলিত ছিল। হ্যাঁ, লেঠেল সব দলেরই লাগে, কিন্তু তুমি যদি লেঠেলকে বসবার ঘরে ঢোকাও তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। তো আমি মনে করি আজকে লেঠেল যাকে বলা হতো তখনকার দিনে, এখন হয়ে গেছে তার তোলাবাজ। তারা যখন রাজত্ব করে এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, কর্পোরেটর হয়ে যায়, সবকিছু হয়ে যায়, তখন বড় সমস্যা। আজকে পশ্চিমবঙ্গে এক ধরনের ক্রিমিনাল স্টেট যখন আমি বলছি, এইটাই হচ্ছে তার উদাহরণ। একদম। স্বপনদা, আপনার রাসবিহারী কেন্দ্রের কম্পোজিশনে মুসলমান ভোটার কতটা? কিছুই নেই, 2-3%, খুব মাইনরিটি। 2024 লোকসভা নির্বাচনে দেখেছিলাম হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছিল 56%। আমার যতদূর স্ট্যাটিস্টিক্স মনে আছে, ভারতবর্ষে সব থেকে বেশি হিন্দু ভোটের কনসলিডেশন হয় গুজরাটে, 100টার মধ্যে 61টা। বাংলাদেশের ঘটনা, ক্রমবর্ধমান শোষণ, এবারে কি আনপ্রেসিডেন্টেড হিন্দু কনসলিডেশন হবে পশ্চিমবঙ্গে? তার সুফল কি আপনি পাবেন? এটা একটা আন্ডার কারেন্ট চলছে সব জায়গায়। এটা এমনকি বস্তি এলাকাতেও দেখা যাবে। এই আন্ডার কারেন্টটা হচ্ছে যে মানুষকে, কিন্তু এটা গ্রামাঞ্চলে আরো বেশি হবে শহরাঞ্চলের থেকে, আমি যতটা অনুভব করতে পারি। আবার যে জায়গায় হবে শহরাঞ্চলে, তখন ধরুন কলকাতাটাকে, আপনি এটাকে দেখতে পারবেন ওই কিছুটা হিন্দু কনসলিডেশন হবে বালিগঞ্জে, কসবাতে, ওই পোর্টের দিকে, এগুলো হবে, কিন্তু এটা আনইভেন প্যাটার্ন হবে। কিন্তু ওভারঅল এই যে 56% আপনার 2021 বা 24-এ যা ছিল, 24-এ যা ছিল, ওটাকে আমার মনে হয় 60-এর কাছাকাছি হবে এবার। আচ্ছা, মানে গুজরাটকে আমরা অতিক্রম করে যেতেও পারি, যা বর্তমান পরিস্থিতি। আর আমার শেষ প্রশ্ন, প্রচারের মূল কৌশলটা কি? দেখুন, তৃণমূল কংগ্রেস এই পুরো এলাকাতে ফ্ল্যাগ আর ব্যানার দিয়ে ছড়িয়ে দিয়েছে। 1 নম্বর, প্রায় আমার মনে হয় 50 থেকে 60 লাখ টাকা তারা খরচ করেছে ফ্ল্যাগের উপরে বা ব্যানারের উপর। দ্বিতীয়ত, আমরা যাই করি সেটাকে মানে 3 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়ে ফেলে দেয়। 100 দিনের কাজ যারা করে তাদের কাজ হচ্ছে যে আমাদের ব্যানার নামানো। কংগ্রেসের ব্যানার না, কংগ্রেসের পোস্টার কিছু করে না, নকশালদের পোস্টার কিছু করে না, আমাদের শুধু বিজেপিকে টার্গেট করে। ঠিক আছে, তাই জন্য এইটা জেনে শুনে আমি সব জায়গায় ব্যক্তিগতভাবে, সে অলি গলি বস্তির মধ্যে লাস্ট বাড়ি পর্যন্ত গিয়ে আমি ব্যক্তিগতভাবে মানুষের কাছে যাচ্ছি, নমস্কার করছি, দেখাচ্ছি, আমার মুখটা দেখাচ্ছি, আমার পরিচয়পত্র দিচ্ছি, ওইটা করছি। আমার স্ট্র্যাটেজি এরকম হবে যে যতটা পারি ব্যক্তিগত কন্ট্রোলে। আর যেটা আমি আর মানুষকে বলছি যে দেখুন, পরিষেবাটা একটা আপনাদের অধিকার,
মানে এটা এটা একটা এন্টাইটেলমেন্ট, একটা স্টেট লেভেল এন্টাইটেলমেন্ট। সেটা কোনো দাদা দিদির ওপরে নির্ভর করা উচিত না। আপনারা যখন আমরা যখন সিস্টেম তৈরি করেছি সেখানে দাদা দিদির কাছের মানুষ হলেই আমরা পরিষেবা পাবো, সেই সিস্টেমটা আমরা ভেঙে দিতে হবে। আমরা দলীয় মানে পরিচয় নির্বিশেষে পরিষেবা দিতে হবে। এইটা আমার একটা হয়তো এটা একটু অ্যাবস্ট্রাক্ট মেসেজ, কিন্তু যাই হোক আমি মনে করি এটা দেওয়া উচিত। চলুন এখন আমি করছি সব জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমার নিজের পাড়া, এখানে আমার তিন প্রজন্ম এখানে থেকেছে দক্ষিণ কলকাতায়। এখানে মানে একটা প্রায় সব জায়গাটায় মানে একদম গভীর পরিচয় আছে আমার, নিজে চেনাশোনা সব জায়গায় মন্দির সবই। তো একটা ঠিক আছে, এটা আই এম নট এ স্ট্রেঞ্জার, এটা আমার কোনো আই এম নট এ প্যারাট্রুপার। একদম একদম একদম। অনেক ধন্যবাদ স্বপনদা এবং অসংখ্য শুভকামনা সামনের দিনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্বপনদা, থ্যাংক ইউ।